আমাদের ময়মনসিংহ অনলাইন নিউজের সাপ্তাহিক আয়োজন নিজের কথায় উপস্থিত আছেন ময়মনসিংহের বিভিন্ন বিষয় নিয়ে এবং দেশের বিভিন্ন স্তরের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মানবাধিকার কর্মী অঞ্চল সরকার দাদা। তাহলে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং হাসপাতালের এত অনিয়ম কি কারণ, এর সমাধানটা কি হতে পারে আপনি মনে করছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ অনলাইন নিউজকে ধন্যবাদ। আমার যারা সহ আলোচক রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, তারা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন। তো আপনার জবাবটি দেওয়ার আগে আমি ছোট্ট একটা ঘটনা বলি, যে ঘটনাটা আপনি জানেন। সেটা হচ্ছে গত মাসে একজন মানুষ, সে এই গণতান্ত্রিক গণ অভ্যুত্থানের পর আমাদের সাথে যেহেতু ছিল, সে একটা নিয়মের ভিতরে আসতে চেয়েছিল। সে একজন বাইক চালায়। আচ্ছা, তাহলে সে বাইকের একটি লাইসেন্স, মানে মোটর সাইকেলের একটি লাইসেন্স নিবে। তাহলে তার ড্রাইভিং লাইসেন্স নেই। তো সে যথারীতি বিআরটি অফিসে গিয়েছে ময়মনসিংহের। সেখান থেকে যে সে লার্নারের জন্য যে পিটিশন সেটা দাখিল করবে, কিন্তু সে পারেনি। তাকে বলা হয়েছে আপনার যে হেলথ ফিটনেস, সেই ফিটনেসের একটা সার্টিফিকেট দিতে হবে। এই ফিটনেসের জন্য সে সর্বপ্রথম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যায়। 2-3 বার টিকিট কাটে। টিকিট কাটার পর সে জানতে পারে যে না, এখান থেকে কোনো হেলথ সার্টিফিকেট দেওয়া হয় না। পরবর্তীতে সে চেষ্টা করে পরিচালক সাহেবের সাথে দেখা করার জন্য। এখানে পরিচালক সাহেব সামরিক বাহিনীর, সেটি আপনারা সকলেই জানেন। ইচ্ছে করলেই তার সাথে দেখা করা যায় না। তো সেও দেখা করতে পারেনি। তার আগেই যারা কিনা পিয়ন হিসেবে আছেন, তারা বলেছে এই সকল বিষয় এখান থেকে দেয়া হয় না সার্টিফিকেট, আপনি অন্য জায়গায় চেষ্টা করেন। সে জানতে চেয়েছে কোথায় পাবো। পরবর্তীতে সে যখন আমার কাছে এসেছে, তো আমি তাকে পরামর্শ দিলাম, একটা মানুষ যখন নাকি চাকরিতে জয়েন করে, তখন তার যে ফিটনেস সেটা সে সিভিল সার্জন কার্যালয় থেকে নেয়, জেলা সিভিল সার্জন কার্যালয়। তো সে জেলা সিভিল সার্জন কার্যালয়ে গিয়েছে। যাওয়ার পর ওইখানে যারা স্টাফ আছেন তারা বলেছেন আমরা এই ধরনের সার্টিফিকেট দেই না, কিন্তু তাদেরই দেওয়ার কথা। তো যে মানুষটি এই গণতান্ত্রিক গণ অভ্যুত্থানের পর ভেবেছিল যে আমি আসলে দালালের কাছে যাব না, 3,000-4,000 টাকা দিব না, না দিয়ে ঘুরে ফিরে হলেও আমি এই কাজটি করব, সার্টিফিকেটটি নিব। দুঃখের বিষয় হচ্ছে সর্বশেষ সে নিতে পারেনি। না নেয়ার পর আমি সেই এডি সাহেবকে কল দিলাম, এই বিআরটি এর যিনি এডি সাহেব ময়মনসিংহের সহকারী পরিচালক। তো তাকে কল দিলাম যে আপনারা লিখে রেখেছেন যে এখানে একটি সার্টিফিকেট লাগবে, হেলথ সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট। তাহলে সেটি যিনি দিবেন এখানকার সিভিল সার্জন কার্যালয়, তাদের সাথে কি আপনারা সমন্বয় করেননি? উনি বলেছেন না, এটাই তো নিয়ম, ওনাদের তো দেওয়ার কথা, আপনারা একটু চেষ্টা করেন, আপনারা যেহেতু সমাজকর্মী, আপনারা যেহেতু মানবাধিকার কর্মী, আপনারা একটু কথা বলুন, বললে দিয়ে দিবে। তাহলে আপনারা সেটি সমন্বয় মিটিং এর মধ্যে উঠান। আপনাদের যে মাসিক সমন্বয় মিটিং, সেই সমন্বয় মিটিং এর মধ্যে যদি বিষয়গুলো নিয়ে আপনারা আলাপ আলোচনা করেন, তাহলে একটি মানুষ সে যেন সহজভাবে সেই বিষয়টি পেতে পারেন, সেটি দেখা দরকার। তাহলে গত মাসের এই প্রবলেম এরকম করে সলিউশন কিন্তু হয় নাই। সে যথারীতি তার বাড়িতে ফেরত গিয়েছে যে না, তাহলে আমাকে বাইক যে চালালে আমি আগে ভেবেছিলাম যে সরকারকে রেজিস্ট্রেশনের টাকা, এই টাকাগুলো দেই, সেগুলো কিন্তু আমার পক্ষে আর দেওয়া সম্ভব হলো না। তাহলে তার কিন্তু ইচ্ছে ছিল, বাট হয় নাই। তো আমাদের এখানে যারা আলোচক, তারা সেই গণতান্ত্রিক গণ অভ্যুত্থানের পর যে সরকারটা আসার কথা এবং যে সরকারটা বর্তমানে আছে, সেটাকে তারা কাঙ্ক্ষিত, এবং আমরাও মনে করি যে তারাই কাঙ্ক্ষিত মানুষ ছিলেন এবং তারা এসেছেন। এবং আসার পরে যেভাবে পরিবর্তনটা আসা দরকার ছিল, সেইভাবে পরিবর্তনটা কিন্তু আসেনি। এইবার যদি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান ঘটনাগুলো আমরা দেখি, তাহলে দেখব একটু শুরু থেকে দেখতে হবে যে বাংলাদেশে যে এই স্বাস্থ্য বিভাগের জন্য যে আইনটি প্রযোজ্য, তাহলে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট 2010, এটিকে আপনার দিকে তাকাতে হবে। তাহলে সেই মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্টের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন যদি কোনো ডাক্তার কোনো রোগীর সাথে অসদাচরণ করেন, অসদাচরণ বলতে দুর্ব্যবহার হোক, মারধর হোক, এই সকল ঘটনা প্রায়ই ঘটে। তাহলে এর জন্য যদি আপনি রেমেডি চান, আইনগত পদক্ষেপ নিতে চান, তাহলে সেখানে কিন্তু সেটি নেই। তাহলে এরপর সেই পেশেন্ট কোথায় যাবে, কোথায় নালিশ করবে, এটি কিন্তু তারা জানে না।
কিন্তু ডাক্তারদের অর্গানাইজেশন এখানে অনেকগুলো রয়েছে, কিন্তু সাধারণ যারা পেশেন্ট যারা আসে ট্রিটমেন্ট নেওয়ার জন্য, তো তারা কোথায় যাবে সেটা তারা জানে না। পরিচালকের দরজা পর্যন্ত যাবে এটা আসলে কঠিন। আমরা তো সাধারণভাবেই বলি, যদি আমরা ময়মনসিংহে কোতোয়ালি যে থানা সেখানে যাওয়ার পর আমরা দেখি ওসি সাহেবের যে দরজাটি সেটি তো কলাপসিবল না থাকলেও ওই কি বলে থাই গ্লাস লাগানো আছে, সেই থাই গ্লাস ঠেলে আমাদের ঢোকা কিন্তু কঠিন, আর সাধারণ মানুষের জন্য আরো কঠিন। এগুলো নিয়ে ওসি সাহেবদের সাথে আমি অতীতেও কথা বলেছি, ওনারা বলেছেন যে না, আমরা কিন্তু অনেক বেশি হেল্প করি ইত্যাদি। আর পরিচালক সাহেবের দরজায় তো আপনি দেখবেন আনসার আছেন, এই আনসার তো আপনাকে ঢুকতেই দিবে না, এছাড়া অন্যান্য যারা আছে তারা ঢুকতেই দিবে না, ফলে আপনি যাবেন কোথায়? আর এই যে মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট, সেই অ্যাক্টের আওতায় যদি দেখেন তাহলে তো আপনি যেহেতু রেমেডি পাচ্ছেন না, এরপর আসেন ময়মনসিংহের যে হাসপাতালটি সেটি 1000 শয্যা বিশিষ্ট আগে ছিল, এখন একটি ভবন ভেঙে ফেলা হয়েছে। এটি যখন কিনা এই সাইদ সাহেবরা স্মারকলিপি প্রদান করলেন তখন তাদেরকে তিনি জানিয়েছেন যে একটি ভবন ভেঙে ফেলার ফলে এটি 850 পেশেন্ট এখানে আপাতত তারা থাকার মতো বেড আছে। কিন্তু বিপরীত চিত্রটা কি? বিপরীত চিত্রটা পেশেন্ট হচ্ছে তার কয়েক গুণ। এর সমাধান কি? যদি উপজেলা যে হাসপাতালগুলো রয়েছে সারা দেশে, বা ময়মনসিংহের 12-14টি উপজেলা রয়েছে, সেই উপজেলা হাসপাতালগুলোতে যদি আপনি যান তাহলে রাতের বেলায় কি কোনো চিকিৎসা পাবেন? এর জবাবটি কিন্তু আপনাদের জানা। যে কেউ চ্যালেঞ্জ করতে পারে যে আমরা কি সেখানে ট্রিটমেন্ট দিচ্ছি না, তাহলে সাধারণ মানুষ কি জানে না তার অবস্থা কি? আপনি যদি ময়মনসিংহের পাশের জেলা নেত্রকোনায় যান, সেখানে রাতের বেলা জেলা হাসপাতালে ট্রিটমেন্ট পাবেন কিনা এই ধরনের অভিজ্ঞতা আমাদের যথেষ্ট রয়েছে। তারা এখান থেকে যে ডিউটি করেন এবং ডিউটি করার পর যে তারা আসেন, আসার পর ওইখানে পেশেন্টদের কি হবে তা তারা জানেন না। আর যারা একটু আগেও বললেন যে নিয়মিত ডাক্তারদের ডিউটি, এগুলো তারা বলেন। আবার দেখা যায় সাইদ সাহেব একটু আগে ঔষধের ব্যাপারেও বললেন, তো এই ঔষধের ব্যাপারগুলো নিয়ে কিন্তু বহু আগে থেকে আমরা কথা বলছিলাম। এখানে দেখা যায় আপনার যে প্রেসক্রিপশনটি আছে, তারপর যে স্লিপটি দিয়ে দেয়, সেখানে আপনাকে ওষুধ দিয়ে দিল 4 প্রজাতির, সেই 4 প্রজাতির মধ্যে 1 প্রজাতির আপনি পেলেন, আর যে 3 প্রকার পেলেন না সেই 3 প্রকার কিন্তু তারা সেখান থেকে কাটলেন না, এগুলো কিন্তু আবার এন্ট্রি হয়ে যায়। এই এন্ট্রিগুলো তাহলে কিভাবে কি সমাধান? তাহলে এইগুলোর যে সমাধান করবেন, যখন কিনা সাধারণ মানুষ অত বেশি জবাবদিহি নেয় না, তখন কিন্তু এই সকল ঘটনাগুলো ঘটতে থাকে। তো বর্তমান সরকারের যে স্বাস্থ্য উপদেষ্টা, এই স্বাস্থ্য উপদেষ্টা আরো চৌকুশ হওয়া দরকার, এদিকে আরো দেখা দরকার, এবং ডাক্তারদের যে সকল অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের পাশাপাশি এই পেশেন্টদেরও অর্গানাইজেশন থাকা দরকার, যেন তারা রেমেডিটা পেতে পারে। অতীতের সরকার আমরা দেখেছি সেখানে কোনো জবাবদিহি ছিল না। আমার এই পার্শ্ব বক্তাও তিনিও বলেছেন যে অতীতে জবাবদিহি ছিল না। এখন কি জবাবদিহিটি আসলে আছে? আসলে কিন্তু নাই। আমরা সেই জবাবদিহিটি চাইবো, কার কাছে চাইবো সেই জায়গাটি নেই। তাহলে আমরা চাই যে এই জবাবদিহিটি জায়গাটা আসুক, আর এই উপজেলা হাসপাতালগুলোকে অনেক বেশি সক্রিয় করা হোক। অনেক বেশি যদি সক্রিয় করে তাহলে এইখানকার হাসপাতালের উপর চাপ কমবে, ডাক্তাররা অনেক বেশি রিল্যাক্স মোডে তারা ডিউটি করতে পারবে, নার্সেরাও এরকম রিল্যাক্স মোডে ডিউটি করতে পারবে। তাহলে দেখা যাবে একটি সুন্দর স্বাস্থ্যসেবা আমরা এখানে পাবো। আর বাজেট বরাদ্দ এগুলো যদি না থাকে তাহলে হবে না। আমি আমার কথাটা শেষ করবো আরেকটা কথা বলি। এখানে এই ময়মনসিংহ হাসপাতালের মধ্যে আরেকটি বড় নিয়ম রয়েছে। এখানে দেখা যায় আউটসোর্সিং এর মাধ্যমে বেশ কিছু কর্মচারী সেখানে নিয়োগ দেওয়া রয়েছে, যারা কিনা সেই ট্রলি বয়, যারা কিনা আপনাকে বিভিন্ন ভাবে সেবা দেয়, এবং সেগুলো টাকার বিনিময়ে। ট্রলিতে উঠলে 200 টাকা, যদি আপনি হুইল চেয়ারে উঠেন তাহলে 100 টাকা। এগুলো দিতেই হবে, বাধ্যতামূলক না, কিন্তু আপনাকে দিতে হচ্ছে। আপনি কোথায় যাবেন? আপনি তখন পেশেন্টকে হেল্প করবেন না কি করবেন? এই জন্য আপনাকে দিতে হচ্ছে। এরা হচ্ছে আউটসোর্সিং এর মাধ্যমে এইখানে এমপ্লয়ি, তাহলে তাদেরকে প্রতি মাসে দেখা যায় 5000 টাকা। আবার হাসপাতাল এই আউটসোর্সিং এর লোকদেরকে নিয়োগ করেছে আর একটা প্রতিষ্ঠানের মাধ্যমে, একটা থার্ড পার্টির মাধ্যমে। এই থার্ড পার্টি কত টাকা করে নেয় এটা তো কেউ বলে না। তাহলে আমি যখন নাকি গত কয়েকদিন আগে এই 11 তারিখে যখন মানববন্ধনটি করলো ময়মনসিংহ ফোরাম, তখন যারা সেখানে সক্রিয়ভাবে বক্তব্য রেখেছে তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি, তাহলে কেন পরিচালক সাহেবকে এর জন্য আপনারা জবাবদিহিটা চাচ্ছেন না, যে তাদেরকে কত করে দিচ্ছেন? আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এত বিশাল অ্যাকাউন্টস বিল্ডিং আছেন, তাহলে সেই জায়গায় অ্যাকাউন্টসের অভাব নাই। তারা কেন এই জায়গায় সরাসরি এদেরকে বেতন দিয়ে সেই মূল বেতনটা তাদেরকে দিতে পারেন না? আরেকটা প্রতিষ্ঠান কেন লাগে? সেই প্রতিষ্ঠানের মধ্যেও একজন অ্যাকাউন্টেন্ট
আছেন এবং সেই অ্যাকাউন্টেন্ট তাদেরকে বেতন দেন এবং তারা মধ্যস্বত্বভোগী হিসেবে বাকিটা রেখে দেন, তাহলে আমরা চাই যার টাকাটা যে পরিশ্রম করবে তাকে যদি দেয় তাহলে দেখা যাবে যে এর মধ্যে কিছুটা দুর্নীতি কমে যাবে। আবার দেখা যায় আমরা এদের সাথে যখন কথা বলেছি যে আপনারা যে 5,000 টাকা বেতন পাচ্ছেন, এই ন্যূনতম যে বেতনটা পাচ্ছেন, এই বেতনটায় আপনাদের কি সংসার চলে কিনা, তখন তারা বলেছে যে আমাদের যেহেতু সংসার চলে না, ফলে কিন্তু আমাদের এই কাজগুলো করতে হয়। এবং এটাও বলেছে এই 5,000 টাকার কাজটি নেওয়ার জন্য আমাদেরকে আরেকটু উপঢৌকন দিতে হয়, আমাদেরকে আরো কিছু দিতে হয়। তাহলে এই সমস্ত যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনা যদি আপনি রোধ করতে না পারেন, তাহলে এখান থেকে আসলে সমাধান চাওয়ার কোনো কিছু নেই। এই জন্য কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে এবং সেন্ট্রালি ব্যবস্থা নিতে হবে, তবেই এর সমাধান। দাদা, আসলে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার কি পরিবর্তন দেখছে, এটা একটা প্রশ্ন আপনাকে শুরুতে রাখে। আর কিন্তু আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে, আসলে বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারদের অবহেলা, রোগী মৃত্যুর পরেও বিভিন্ন ডাক্তাররা ধর্মঘট বা তার স্ট্রাইক যে একটা ফর্মুলা ফলো করে পরবর্তীতে এটা বিচারটা অনেকটা ডিলে করে দেয় বা আটকিয়ে দেয়, এটার ক্ষেত্রে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। তো যেরকম আপনি দুইটা কথা বললেন, এই দুইটা কথার জবাব আমি দিব, কিন্তু তার আগে আরেকটা কথা বলি। সেটা হচ্ছে, বাংলাদেশের মানুষ কি বিশ্বাস করে যে সেই স্বাস্থ্য বিভাগের যে ড্রাইভার আফজাল, যে কিনা শত কোটি টাকার মালিক হয়ে যায়, এই রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, মানুষ কি এটা বিশ্বাস করে? মানুষ এটা বিশ্বাস করে না। যে পর্যন্ত জবাবদিহিতার ভিতরে না আসবে, এই পর্যন্ত এই অবস্থা এবং ব্যবস্থার উন্নতি হবে না। আপনি যদি একটু লক্ষ্য করেন, দুঃখজনক বিষয়, প্রত্যেকটা ইউনিয়নে একটা স্বাস্থ্য সেবা আছে। তাহলে যারা প্যারামেডিক্যাল, আমরা অফিসার বলি, তারা প্যারামেডিক্যাল ডাক্তার বলে, যেটাই বলেন আপনি, তাহলে আপনার আমার জন্য তো তবুও ওই যে বিসিএস ক্যাডার, সে বসে হচ্ছে হাসপাতালে, আর যে কিনা ইউনিয়নে থাকে তার জন্য আসলে ডাক্তারের ব্যবস্থা করা হয় নাই, সেখানে করা হয়েছে প্যারামেডিক্যালের ব্যবস্থা। এটা হচ্ছে বৈষম্য। সেই প্যারামেডিক্যাল অফিসার যিনি আছেন, তার কাছে আপনি যদি যান, কমিউনিটি ক্লিনিক এগুলো যারা পরিচালনা করে, তাকে কি আপনি অ্যাভেলেবল পাবেন? আর যদি আপনি যদি গলার মধ্যে টাই থাকে,